কি নাসিরউদ্দিন পাটোয়ারির আছে যে প্রতিদিন বাসা থেকে নেশা করবে? এনসিপি সবাই জানে, জিজ্ঞেস করেন। আমি এর আগে চ্যালেঞ্জ করেছিলাম, আমি যেটাই বলছি দায়িত্ব নিয়ে বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা খায় এবং ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সে বাম রাজনীতি করত। সে মানে মূলত করতে শিবির, কিন্তু গাঁজা খেয়ে নেশা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে যে সে বাম রাজনীতি করে। মানে এমন একটা অবস্থা, মানে শিবির থেকে বাম হইলে যা হয় আদর্শচ্যুত হয়। আমি যারা প্রকৃতপক্ষে বাম প্রগতিশীল রাজনীতি করে আমি তাদের কথা বলছি না, তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই। আমি তাদেরকে বলবো যে আপনারা আমার এই বক্তব্যে ভুল বুঝেন না। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি মানে পরীক্ষিত বাম হওয়ার জন্য সে এই কাজগুলো করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা যে এলাকায় যাচ্ছে ওই এলাকার এমপি কে টার্গেট করছে। ঠিক আজকেও যেখানে গিয়েছে সেই এলাকার এমপি কে গালিগালাজ করেছে। এরপরে আপনার সম্ভবত কিশোরগঞ্জে গিয়েছিল, সে এলাকার এমপি কে গালিগালাজ করলো। এখন আপনি সমালোচনা করতেছেন নাকি গালিগালাজ করতেছেন? আমি আগেই স্পষ্ট করি যে ওই এলাকার যারা ভোটার, তাই না, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন বলেছেন আপনি সেটা একবার, তো এই নির্বাচিত জনপ্রতিনিধিকে যদি আপনি গালিগালাজ করেন ওইখান থেকে ফেরাই তো আপনার জন্য কষ্ট। দেখেন এর আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি করেছিলেন সেটা ইন্টারিমের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসিরউদ্দিন পাটোয়ারি গালিগালাজ করছিল। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে প্রটোকল দিয়ে তাকে ঢাকায় পাঠিয়েছিল। এটা তো হয় না। রাজনৈতিক সমালোচনাকে আপনি কেন গালিগালাজ? সমালোচনা নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করতেছে। জি, আমরা দুজনকে থামতে হবে, আপনারা দুজনকে থামতে হবে। আমি না পাটোয়ারি যে মার খাওয়ার প্রেক্ষাপট তৈরি করতেছে এটা আপনারা করেছেন, আপনারা তার জীবনটা ঝুঁকির মধ্যে রেখেছেন। এই যে সাভারে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যে নিজেরা ঘটাননি তার নিশ্চয়তা কি? আপনাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা আছে, ডিজিএফআই আপনাদের আন্ডারে আছে। এই যে আপনাদের অফিসের সামনে আপনাদের দল যে সময় ক্ষমতায় ছিল, ডিজিএফআই একের পর এক ককটেল ফুটেছে, কারা ফুটিয়েছিল ধরতে পারেন নাই কেন? দোষী তো আমি কারেকশন আসলে তখনই দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখেন আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওই সময় তো আসলে ছাত্র শিবিরকে আমরা দেখি নাই। তবে এখন আবার দেখতেছি যে ওই সময় যারা কেউ কেউ বাম রাজনীতি করত তারা আবার পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। আবার যারা আসলে ছাত্রলীগের পদেও ছিল তারা আবার আপনার পরবর্তীতে কেউ কেউ ডাকসুর জিএস হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, যাই হোক, আমরা এই সময় দেখেছি যে মানে কেউ কেউ, যেটা আমার কাছে মনে হয় যে ওই সময় সে আসলে তার যে শিবিরের রাজনীতি, যেটা ভাই বলেন গুপ্ত রাজনীতি, সেটিকে আসলে হাইড করার জন্য মূলত এইভাবে গাঁজা সেবন করতো, দ্রব্য খাইতো। আমি বলেছি যে আমি বলছি না যে তারা আসলে, আমি বলেছি যারা বাম রাজনীতি করছে আমি তাদেরকে আঘাত, তাদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা তারা, হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে, আমি তো কারেকশন ওই সময় দিয়েছি, সুডো লেফট যারা, সুডো লেফট, আমি যে যারা আসলে প্রকৃতপক্ষে বাম না কিন্তু বামের অভিনয় করে ওই রাজনীতি গুপ্ত অবস্থায়, জি আপনি ক্লিয়ার করেছেন। এবার আমার প্রশ্নটি হচ্ছে যে আদিব বারবার অভিযোগ করছে এই রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি সমালোচনা করার স্পেসটা কি এতে করে সংকুচিত হচ্ছে কিনা? কারণ আপনারা কি ওরকম স্পেস, আপনি এখন বলছেন যে এটা গালি হচ্ছে, এটা কোনো প্রতিবাদ হচ্ছে না। আচ্ছা আপনি বলেন যে সময় আপনি, ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কারণ প্রধানমন্ত্রী নিজে কিন্তু বারবার বলছে যে মানে প্রতিশোধের রাজনীতি তিনি যেতে চান। এক্স্যাক্টলি। আপনি ওর সাথে থাকেন, আপনি জানেন পলিসি নিয়ে তার যদি কোথাও ভুল হয় আপনি সেটা প্রথমত এটা বলেন যে এটা তার ভুল, এই কারণে ভুল, এরপরে সেটার জন্য সমালোচনা করেন, তারপরে আপনি পরামর্শ প্রদান করেন। যেহেতু আপনারা নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো আপনাদের দায়িত্ব তো এইটাই যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এইখানে এইখানে ভুল করতেছেন। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতে গিয়ে আবার সাথে তার সহধর্মিনী তাকে কেন কটাক্ষ করতে হবে? আচ্ছা, তার মেয়ে ছোটবেলায় ফুটবল খেলেছে, তাই না, আমরাও খেলেছি। হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের সাথে আমাদের বান্ধবীরা অনেক সময় অনেক খেলা একসাথে খেলেছি, তাই না, স্কুলে যে সময় পড়েছি, কলেজে পড়েছি। তো এখন কি তাকে বলবেন যে মেয়েকে দিয়েছি ফুটবল খেলাই? তার মানে কি আপনি এই যে আমাদের মেয়েরা যে খেলাধুলা করে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেটাকে আপনি কটাক্ষ করলেন। তো এইভাবে একের পর এক বিতর্ক। কয়েকদিন আগে তারা একটা প্রোগ্রাম করেছে, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোন মন্ত্রী আর এমন কোন বিশেষ সহকারী আমি সহ নাই যে গালিগালাজ করে নাই। দেখেন আমাকে নিয়ে বলল
আমি আন্দোলন সংগ্রাম করেছি, একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের সাথে আদিবাড়ি রাজনীতি করতে গিয়ে মার খেয়েছে, হ্যাঁ, ডাকসুতে তারে তো প্রায় মেরেই ফেলাবে। এখন আমরা তো এটা স্বীকার করি, হ্যাঁ, আদিবাড়ি এখন এনসিপিতে আছে, আমি বিএনপিতে আছি, সেটা রাজনৈতিক বাস্তবতা, নানান ইকুয়েশনে, নানান কারণে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু সংগ্রাম তো আমার আছে, আমি তো আদিবের নেতা ছিলাম, তাই না? আদিব আমার সাথে রাজনীতি করতে গিয়ে মার খেয়েছে, তার কিডনি ড্যামেজ হওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমি যদি এখন বলি আদিবাড়ি তো ছাত্রলীগের নেতা ছিল, আদিবাড়ি তো এই করে নাই, আন্দোলনে কখনো দেখি নাই, হ্যাঁ, আদিবাড়ি তো এই সেই, এটা কি মানাবে আমার? বলেন। ঠিক আমাদেরকে বলছে যে আমরা নাকি ছাত্রলীগ করতাম, আমরা নাকি আওয়ামী লীগ করতাম, আমাদেরকে নাকি কোথাও দেখে নাই, আমরা নাকি জাতির সাথে গাদ্দারি করেছি, আমরা নাকি শেখ হাসিনাকে মা দেখেছি, আমরা নাকি কিচ্ছু করি নাই বাংলাদেশের জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি সব করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির সময় কয়টা বক্তব্য আপনি শুনেছিলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলেন, আপনি এই লাইভে সত্য কথাটা বলেন, আমি জানি না আপনি উত্তর দেবেন কিনা। আপনি গণঅভ্যুত্থানের সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য আপনাকে উদ্বুদ্ধ করেছিল, আপনার ভিতরে সাহস তৈরি করেছিল, আপনার ভিতরে এক ধরনের বলা যায় যে আফসোস বোধ তৈরি করেছিল যে এত কিছু হচ্ছে? শুনেছিলেন কোন বক্তব্য? আমার কাছে মনে হয় না যে আপনি শুনেছিলেন। বাংলাদেশের কেউ ওই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য দ্বারা আকৃষ্ট হয়নি। হ্যাঁ, গণঅভ্যুত্থানে সে অন্যান্য মানুষের মতন অংশ নিয়েছে, এটা আমি মানি, স্বীকার করি। কিন্তু আজকে এত বড় বিপ্লবী সে কিভাবে হয়? নাহিদ ইসলাম যদি দুই একটা কথাবার্তা মানে বলে সেটা আমি মেনে নিব, আসিফ মাহমুদ বললেও মেনে নিব, এমনকি হান্নান মাসুদ বললেও গ্রহণযোগ্য, তাই না? যে তাদের বিপ্লবে বিরাট অবদান আছে। আমি সেটা বলতেছি, কিন্তু তারাও তো সমালোচনা করতেছে, সেটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির মত না। গল্পটা আসলে রাশেদ, গল্পটা আগে বললাম যে নাহিদ ইসলামও গণঅভ্যুত্থানে হুমকি দিয়েছে, সে বলতে সরকারকে আর সময় দিব না, এটা একটা পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল বক্তব্য। আর নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কি পলিটিক্যাল বক্তব্য? নাসিরউদ্দিন পাটোয়ারি আর অন্য কারণ না, গল্পটা হচ্ছে জুলাইয়ের ঐক্যের মধ্যে আপনি এর কারণে ফাটল দেখেন কিনা? আচ্ছা, ফাটল দেখি কেন শোনেন। গণঅভ্যুত্থানের ঠিক সপ্তাহখানেকের মধ্যে আমার যতটুকু মনে পড়ে, সর্বপ্রথম জামাতের আমির, বর্তমানে তিনি নাহিদ ইসলামের নেতা, লজ্জাও লাগে কারণ নাহিদ ইসলাম তো গণঅভ্যুত্থানের নেতা, আমাদের সবার নেতা ছিল গণঅভ্যুত্থানের সময়। সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের আমিরকে নেতা হিসেবে মেনে নেয়, এটা আমার কাছে খুবই কষ্টের লাগে। আমি কিন্তু আগেই বলেছি গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম সবার নেতা ছিল, তাই না? মুখপাত্রের ভূমিকা পালন করেছে। যে দলটা দেশের স্বাধীনতা চায়নি, যে দলটা এদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, মানচিত্রকে বিশ্বাস করে না, এদেশের মানে এদেশের উত্থানকে বিশ্বাস করে না, সেই দলের সাথে আপনারা গেলেন। নাহিদ ইসলাম নিজেই বলেছিল জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, সেই জামাতের নেতৃত্বকে নাহিদ ইসলাম কিভাবে গ্রহণ করলেন? সেই জামাতের সাথে বিএনপিও গেছে না, বিএনপি গেছে নেতৃত্ব মেনে না, নেতৃত্ব মেনে না, বাট গেছে ছিল। বিএনপির সাথে আরো 19টা দল ছিল, শুধু জামাত ইসলাম না, আরো 19টা দল ছিল। সেটা কিন্তু গণঅভ্যুত্থানের যিনি প্রধান সেনাপতি, তিনি জামাতের প্রধান নেতার নেতৃত্ব মানা আর বিএনপির সাথে জামাত জড়িত থাকা এক জিনিস না। দেখেন, নাহিদ ইসলামকে আমি অবশ্যই গণঅভ্যুত্থান তার ভূমিকার জন্য আমি প্রশংসা করব, এবং গণঅভ্যুত্থানের পর তিনি ছাত্র উপদেষ্টা হয়ে 6 মাস যে আপনার গণমাধ্যমের কোনো সংস্কার করতে পারেন নাই, তার পিওর বিরুদ্ধে নগদের কেলেঙ্কারি, এগুলো নিয়ে আমি সমালোচনা করব। কিন্তু গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এটার জন্য আমি তাকে স্যালুট জানাই, এটার জন্য তো আমি বললামই। কিন্তু আমার প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম কিভাবে, তিনি বলেছিলেন যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবেন না, আজকে জামাতের নেতৃত্বকে তিনি কিভাবে গ্রহণ করলেন? এর মধ্য দিয়ে তিনি গণঅভ্যুত্থানকে এবং তার অর্জনকে খাটো করেছেন। আর আপনি যে প্রশ্ন করলেন সেটার উত্তর হলো, দেখেন, জামাতের আমির শুরুতেই বলল যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। বিএনপি কে ফেসিবাদ? আচ্ছা, বিএনপি যদি আপনার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের এক সপ্তাহ পরে ফেসিবাদ হয়ে গেছে, তার মানে কি আপনার চিন্তায় বিএনপি আগে ফেসিবাদ ছিল? তো এই বিএনপির সাথে দীর্ঘ সময় আপনি আন্দোলন করেছেন না, এই বিএনপির সাথে আপনি সরকার গঠন করেছিলেন না? আমি একটু বিরতির পরে আবারও এই জায়গা থেকে আলোচনা শুনবো। পদযাত্রা চলছে, জি, তাই না? তো এই যে জুলাই স্মরণ করা, আমাদের যাদেরকে শহীদ করা হলো, যাদেরকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো, এবং জুলাই যারা ভূমিকা রাখলো, এই বিষয়গুলো নিয়েই তো আলোচনা হবে। আপনি কি বলছেন? আপনি প্রতিনিয়ত এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেখান থেকে বিএনপির বিরুদ্ধে আপনি গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলতেছেন, স্বৈরাচার বলতেছেন, বিএনপির নেতৃবৃন্দকে গালিগালাজ করতেছেন। আপনি আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না তো? কোথায় চাইছেন আওয়ামী লীগের বিচার? তার মানে কি? তার মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন জামাত এবং এনসিপি তারা এখন আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে ওই দিল্লিতে স্বৈররানী, তার যে ভাষা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুকের যে লেখা, ফেসবুকের যে পেজ,
তাদের যে ভাষা বিবৃতি বিএনপির বিরুদ্ধে ঠিক জামাত এবং এনসিপির একই ভাষা। তার মানে কি? তার মানে এখন জামাত, এনসিপি আর আওয়ামী লীগ অনেকটা একই আদর্শ লালন করছে, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। এখন আপনি যখন বিএনপির বিরুদ্ধে একের পর এক বলবেন আর আওয়ামী লীগকে অন করবেন, শেষ করি এই কথাটা, কিভাবে অন করছে? জামাতের নেতারা এর আগে বলেছে, চাপাই নবাবগঞ্জের জামাতের নেতা, নিশ্চয়ই আপনারও খেয়াল আছে, যারা আপনারা আওয়ামী লীগ যারা করেছেন এখন যদি জামাত করেন পুরো দায় দায়িত্ব আমার। এরপরে এই যে ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনের জামাতের এমপি, সে কি বলল যে আওয়ামী লীগ তো আমাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই? আমাকে আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলেছে না? জামাতের আমির ঠিক গণঅভ্যুত্থানের পরপর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। আচ্ছা, নাহিদ ইসলাম, জামাতের এরকম অসংখ্য উদাহরণ আছে যারা আসলে আওয়ামী লীগ না, জামাতের আর একটা অংশ আছে যে ভাই 1 মিনিট শেষ। যে সময় ভোটের আগে আওয়ামী লীগের নেতাদেরকে একবার কিন্তু অভিযানের ব্যাপারে কিন্তু নির্দেশনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, আওয়ামী লীগের নেতাদেরকে যখন পুলিশ ধরতে যাচ্ছে, যার নামে মামলা, জামাতের নেতৃবৃন্দ ফোন দিয়ে বলে দেয় পুলিশ যাচ্ছে, কারণ থানায় তাদের সোর্স আছে, পুলিশ যাচ্ছে পালাও। আমি আমার এলাকার জামাতের একজন নেতা, ওই সময় তো অভ্যুত্থানের পর অনেকের সহিত যোগাযোগ কথাবার্তা হয়েছে, যেহেতু অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল, তো আমি কথা বলছি, তারা বলছে যে এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেবে, তাও জামাতের একদম খুব গুরুত্বপূর্ণ নেতা। তো দেখেন, তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছিল বিএনপির বিরুদ্ধে বলে এবং আওয়ামী লীগের পক্ষে বলে। এখন এই জুলাই পদযাত্রার সময় দেখবেন যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করা হচ্ছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, এখন বিএনপির বিচার চাই। আর নাহিদ ইসলামের কথা যেটি বললাম, দেখেন নাহিদ ইসলাম তার জীবনের সব থেকে বড় ভুল যেটি করেছে সেটি হলো, সে প্রেস ব্রিফিং করে বলেছিল ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় অপরাধ করেন নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। তারা আবার বলছে যে বিচারের আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। গাইবান্ধার একটা প্রোগ্রামে চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্য শেষ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। গত কয়েকদিন আগে আর একটা বক্তব্য শেষ করেছে আরেকজন চেয়ারম্যান প্রার্থী এনসিপির নেতা জয় বাংলা স্লোগান দিয়ে। তার মানে কি? গণঅভ্যুত্থানের শক্তি, অন্যতম শক্তি, তারা এখন আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম আলমের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা আপনার চোখে পড়ে? জাতীয় পার্টির একজন সম্ভবত এমপি ছিল কয়েকবার, তার বাসায় এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছে না, এরপরে আওয়ামী লীগের এক মেয়রের বাসায় গিয়েছে না, আজকে প্রোটেকশন কারা দিচ্ছে? সর্বশেষ কথা হলো যে এই জুলাইয়ের সময়, মানে এই জুলাইয়ের স্মৃতিচারণ হচ্ছে না, এই সময়ে গণঅভ্যুত্থানের পক্ষে কারা ছিল আর বিপক্ষে কারা ছিল? সমন্বয়কদের মধ্যে দুইটা অংশ ছিল, সেটা নাহিদ ইসলাম এবং আসিফের নেতৃত্বে একটা গ্রুপ। তারা আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পতন চাচ্ছিল, তাদেরকে আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি এবং আজীবন তাদেরকে স্মরণ করবো। কিন্তু আরেকটা গ্রুপ হলো হাসনাত এবং সার্জিস, তারা শেখ হাসিনা রক্ষার আন্দোলন করছিল। ওই যে ডিবি হেফাজতে যে সময় 6 জন না, যে সময় নাহিদ এবং আসিফকে নির্যাতন করছিল, সে সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, পুকুর পাড়ে ঘুরছিল, পাখি দেখছিল। এগুলো আপনি দেখলেন কোথায়? না, এগুলো শুনছি, আপনি আসিফকে জিজ্ঞেস করেন। আমি জানি তো, যারা ওই 6 জনের মধ্যে মোটামুটি একজন বাদে দুইজন বাদে আমার সবার সাথে কথা হয়েছে। ওকে, এই জায়গায় থামে। 6 জনের মধ্যে 2 জন বাদে আমি 4 জনের সাথে কথা বলেছি গণঅভ্যুত্থান নিয়ে। আমি একটা ইতিহাস এই ঘটনাগুলো আমি পেয়েছি। এমনকি তার ইতিহাস গণঅভ্যুত্থানের ইতিহাস হবে না, তারেক রহমানের ইতিহাস হবে। জি, আদিব এখন আগে লিখে ফেললে আপনি তো জানতেন, বিএনপি ভূমিকা আছে আপনি জানতেন না? আপনি আগে লিখে ফেললে সেটা একটা ভালো হইতো। আগেই তো লিখে ফেলেছি আমি তো জানি, আমি মিথ্যা বললাম না। অনেকগুলো বিষয় এখানে এসেছে। শুনেন, এই যে সার্জিসকে বহিষ্কার করেছিল নাহিদ ইসলাম, বহিষ্কার করেছিল, তো এটা বাস্তবতা। এগুলো তো কেন বলেন না আপনারা? এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি যে ক্রিটিকগুলো করছেন এগুলো খুবই স্যালো ক্রিটিক। এখানে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি রাজনীতিকে তার আগামী দিনের রাজনীতি গণতান্ত্রিক করার জন্য, জবাবদিহিমূলক করার জন্য কিভাবে আরো জনপ্রিয় হবে সেই সময় না দিয়ে যদি তার দায়িত্ব থাকে, এনসিপি জামাতের মানে খুঁজে খুঁজে যেটা সমালোচনা না সেইটা খোঁজা, তাহলে রাজনৈতিক সচিব হিসেবে আমাদের একটা নতুন এক ধরনের তরুণদের কাছে এক ধরনের অন্য ধরনের বার্তা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, বিএনপির বিষয়ে কখনোই স্পষ্ট আমাদের এখন পর্যন্ত কোনো নেতৃত্ব থেকে বলে নাই যে তারেক রহমান এই মুহূর্তে ফ্যাসিবাদ। আমরা আওয়ামী লীগের সময়কে এখন পর্যন্ত বিএনপির সাথে
ওইভাবে প্যারালালি করি না। একটা পলিটিক্সের একটা ন্যূনতম একটা মানে বিরোধিতা করতে হয় দেখে কিছু করি। সেই বিরোধিতা কোন জায়গায় করি? আমি তারেক রহমানের 5 মাসে সরকারে প্রচন্ড রকম দলীয়করণ করছে, আমি সেই দলীয়করণের বিরোধিতা করব। আমি তাদের যারা নির্বাচনে হারছে তাদেরকে বিভিন্ন 13টা সিটি কর্পোরেশনে বসা, গত পরশু 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্পেশালাইজড প্রতিষ্ঠানে তার দলীয় পদধারীদেরকে বসাইছেন, যারা 17 বছর রাজপথে আগমন করছেন, ত্যাগ করছেন, সেটা এক বিষয়। কিন্তু আপনি যখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার স্পেসিফিক যদি অভিজ্ঞতা না থাকে, সেই লোককে ধরেন করছে যুব দলান, তারে আপনি পাট মন্ত্রণালয় মানে একটা কমিশনের আপনি হচ্ছে কর্পোরেশনের দায়িত্ব দেন, তাহলে ওই প্রতিষ্ঠান তো আসলে দাঁড়াতে পারবে কিনা কোথায়? না, সেটা আমি অ্যাঙ্কর হিসেবে আমি একটু আদিব অ্যাঙ্কর হিসেবে আমি জাস্ট একটা পাল্টা যুক্তি দেই। আজ এইবারের সংসদে যারা গেছে তার মধ্যে 208 জন তো জীবনে কখনো সংসদই হয় নাই, তারা আইন প্রণেতা কিন্তু হবে। মানে যেখানে সংসদের মতো জায়গায় পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা ওনাদেরকে পাঠাচ্ছি, সুতরাং এই ধরনের আইনে কিন্তু কোনো একটা বিষয় হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আপনি পাঠাচ্ছেন সেখানে জনগণ তাকে নির্বাচিত করে পাঠাচ্ছে, আর এবং এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তাকে পুনরায় নির্বাচিত করে পাঠাচ্ছে। এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তার দলীয় নেতাকর্মীদেরকে রিওয়ার্ডেড করতেছে, মানে না, এখানে রিওয়ার্ডেড করার বিষয় হচ্ছে যেটা ধরুন যোগ্যতম ব্যক্তিকে দিচ্ছে কিনা সেটা হচ্ছে বিবেচনা। দলীয় যে পোস্ট যেটার সাথে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, পলিটিক্যাল, সেটার একটা বিষয়। কিন্তু আপনি যদি বিশেষায়িত প্রতিষ্ঠানে আপনি যদি একেবারেই দলীয় লোক দেন, যার আসলে ওই বিষয় এক্সপার্টিস তো দূরের কথা, ধরেন তাকে ঠিক আছে দূরে কোনো যোগাযোগ নাই, দূরতম যোগাযোগ নাই, তাহলে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এক ধরনের একেবারেই নাজুক। আমি এগ্রি করি। নম্বর হচ্ছে আমরা সরকারের সমালোচনা করি কোন জায়গায়, সেটা হচ্ছে যে এই গত 5 মাসে প্রায় 603 জন খুন হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের কোন ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় না। গুরুত্বপূর্ণ আরেকটা উনি মাঝখানে একটা প্রশ্ন করেছেন, আমি বলি, উনি বলেছেন যখন আপনার সংস্কার কমিশন গুলো হয় তখন কিন্তু প্রত্যেকটাতে ছাত্র প্রতিনিধি, তার তো কোনো অভিজ্ঞতা নেই। না, সেখানে যেটা হয়েছে, এখানে আমি আপনাকে বলি, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন, যেমন ধরেন বাংলাদেশের আপনি যখন কোন সংস্কার কমিশনে যে চেয়ারম্যান হয়েছে কিংবা অধিকাংশ যারা ছিল, এই বডিটা ছিল আপনার 10 কি 9 জনের, এর ভিতর মোর দেন 6 থেকে 7 জন যাদের এইজ ছিল 60 প্লাস, অলমোস্ট 50 প্লাস। এখন আমাদের দেশে যেটা সংকট, যে এরা যখন শেষ হয়ে যায়, মানে যাদের লাইফ সাইকেলটা শেষ হয়, নতুন কোনো লিডারশিপ তৈরি হয় না, বরঞ্চ ওখানে শিক্ষার্থীদের দেওয়া, আমি মনে করি তাকে ওই আমরা কি পেলাম, জাতি কি পেলাম, সেই সংস্কারটা কই এখন? না, সেই সংস্কারটা তো তাদের প্রস্তাব করছে, সেটা তো গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। ডাক্তার মাহমুদ আমিন, ডিস্টার্ব করেন না প্লিজ। কোথায় ছিলেন? না, আমার বক্তব্য এখানে কোথায় ছিলেন সেটা তো কোন ডিস্টার্ব করতে পারেন না, আপনার তো এমনিই তো মিডিয়ার বক্তব্য দেওয়ার সুযোগ তো, কোন আরেকজন ডিস্টার্ব করেন। বলেন আদি বলেন। তারেক রহমানের সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলা সমালোচনা করছি স্পষ্ট আকারে, দলীয়করণ করার বিষয় আপনার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে খর্ব হয়েছে, অনেক জায়গায় আপনার হচ্ছে সমালোচনা করার ফলে স্থানীয় নেতাদেরকে আটক করছে। আজ গতকালকে জালকাটির এক যুবককে আটক করছে, মামলা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রী তার আমাদের হচ্ছে নুরুল হক নূর ভাই তার হচ্ছে সমালোচনা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আটক করছে। এই যে ধরেন দলীয়করণ, আপনার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা, এবং একই সাথে ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা। 90-এ রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক করবে, সেটা করতে না গিয়ে আবার 12 দিনের জন্য নির্বাচন করছে খালেদা জিয়া। 2001 থেকে 6 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রধান শুধুমাত্র নিজেদের পছন্দের লোক রাখানোর জন্য KM হাসানের জন্য বয়স 2 বছর বাড়াইছে। ঠিক এই বছর এসে এই রাষ্ট্রপতিকে 6 মাস রাখছে এই কারণে, যাতে পরবর্তী নির্বাচনের সময় তাদের মনোনীত রাষ্ট্রপতির আন্ডারে যেন নির্বাচনটা এবং সরকারটা যেন থাকে। ফলে এই যে ঐতিহাসিকভাবে রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ, এবং সেটাকে গর্বের সহিত বলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছে যে আমরা গণভোটে হ্যায়ের পক্ষে বলছি যাতে নির্বাচনটা হয়। তাহলে এই যে ধরেন আপনি যদি মনে করেন যে তাহলে মানে আপনি কি একটা অংশ তো আপনাকে গণভোটের জন্যই ভোট দিছে, ধরলাম 40% আপনার দলীয় কর্মী, তারা আপনাকে, তার মানে তাকে আপনি ডিরেক্ট প্রতারিত করছেন, এবং সেটা গর্বের সহিত আপনি বলছেন। আপনার জামাতের সাথে এনসিপির সাথে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু সেটা আপনি জনগণকে বোকা বানিয়ে একেবারে হচ্ছে তাদেরকে হচ্ছে রাজনৈতিক ভাবে ইয়া করাটা, সেটা একটা
কাফি ভাইয়ের সাথে একটু জাস্ট আমি একটু ক্রিটিক করতে চাই। আমরা সিপিবির কাছ থেকে রাজনৈতিকভাবে আজকের এই হামলায় তার যদি কিন্তু সারা এটার একটা নিন্দা জানানো দরকার ছিল, মানে এটা আমি এক্সপেক্ট করি, অন্তত আমি ভিকটিম বা আমাদের পার্টির, নট অনলি শুধু সেটা না, এখানের ওভারঅল যে পুরনো যে রাজনৈতিক সন্ত্রাসের দলীয় সন্ত্রাস, ভাই বলছেন যে হ্যাঁ মব সন্ত্রাসের এখানে ইয়ার সময় হয়েছে কি জানো, ইন্টারিমের সময় হয়েছে, এই সরকারের সময় মব সন্ত্রাস হয় না, বাজারে হামলা হয়েছে, তাহলে এখানে তো বিএনপি সরকারকে আমরা সবসময় এটা ক্রিটিক করছে কি যে অন্তর্বর্তী সরকারের কোনো গার্ডস নাই, তৃণমূলে তাদের কোনো সামাজিক স্ট্রাকচার নাই, শুধু আইন শৃঙ্খলা দ্বারা এটা দমন করা যাবে না, নির্বাচিত সরকার আসলে এগুলো একদিনে ঠিক হয়ে যাবে। সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে মব আজকে থেকে বন্ধ, জাদুঘরে পাঠিয়ে দিলাম। তারপরের দিনে আমরা দেখলাম যে আপনার কুষ্টিয়ায় যে মানে একজন পীরকে হামলা করছে, এবং সবচেয়ে যেটা বিষয়, সে হামলার যে 12 জন তদন্ত আছে, 11 জন ছাত্র দলের পোস্টেড ছিল, আরেকজন জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। এই যে এই ক্রিটিকটা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিছুদিন আগে করছি, যে রংপুরের এক উপজেলার বিএনপির সভাপতির একটা রেকর্ড ভাইরাল হয়েছে যে ঢাকা থেকে নেতা আসবে অল্প বয়সের মেয়েদেরকে ইয়া করা। একই সাথে আমরা দেখেছি জামাতের এক এমপি, তিনি এই যে ক্ষমতার এটারে কি বলে মানে অপব্যবহার করে মানে তাদেরকে চাকরি প্রলোভন দেওয়া বা একটা করা, একাধিক ভিডিও আসছে, এবং তাকে জামাত সামগ্রিক দল থেকে বহিষ্কার করছে। কারণ তিনি নিজে যদি পদত্যাগ না করেন হয়তো সংসদ সদস্যের এটা একটা জটিলতা আছে। আমরা আরো 3 মাস আগে বলছি যে বাংলাদেশের পলিটিক্যাল এক্সপ্লয়টেশন, নারীকে ক্ষমতা ব্যবহার করে নারীদেরকে, আওয়ামী লীগের সময় আমরা দেখছি ইডেন কলেজের ছাত্রীরা স্পষ্ট অভিযোগ করছে তাদেরকে জোর করে রাজনৈতিক নেতাদের বাসায় পাঠানো হইতো। বিএনপির স্পষ্ট বক্তব্য, বিএনপি দলীয় কোন এই বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য দেয় নাই, যে রংপুরে যেই নেতা এই বক্তব্য দিচ্ছে তার মানে এটা তো একটা কালচার হিসাবে ওখানে এস্টাবলিশ। আমরা দাবি করছিলাম প্রত্যেকটা দলের প্রতি আপনাদের সমালোচনা আছে, এই সমালোচনা। এখন আমি যদি মানে এই সমালোচনা তো ক্রিটিক এবং এটা ভ্যালিড, এই সমালোচনা জবাব দিতে গিয়ে আপনি যদি শুধু 1 মিনিট বক্তব্যের ভিতর 3 বার যদি নাসিরউদ্দিন পাটোয়ারির নাম নেন, তাহলে আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতিটাই করলেন। আপনি তো হচ্ছে আপনার দলের ক্রিটিক জায়গাটা তো আপনি হচ্ছে। খুব ভালোই বলেছেন কাফি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পর একটা দেশ স্থিতি অবস্থায় আসবে, আমরা 5 মাস পার করেছি, যদিও এখন আমরা বলতে পারি যে হয়তো খুব টু আর্লি কমেন্ট করা সরকার সম্পর্কে, বাট যেইভাবে চলছে মানে যেই প্রতিশ্রুতিগুলো আছে, একটা হচ্ছে জুলাই চার্টারের প্রতিশ্রুতি আছে, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি আছে, কর্মসংস্থানের প্রতিশ্রুতি আছে, এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি, এতগুলো জিনিস এই সরকারের পক্ষে কতখানি অর্জন সম্ভব হবে? না, সরকার তো 5 মাস অতিক্রম করলো। মানে তারেক রহমান তার নিজের ইমেজ তৈরি করার যেই মানে ইয়েগুলি সেগুলি করতেছে, কিন্তু রাষ্ট্রের কাছে যে অঙ্গীকার ছিল 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, তারপরে হলো নির্বাচনী ইশতেহার, তরুণ নেতারা 2 জন আমার পাশে বসা আছে, আমি তরুণই বলবো, আমার এক প্রজন্ম তারা জুনিয়র, 3 প্রজন্ম হতে পারে, 2 প্রজন্ম at least। হ্যাঁ, সুতরাং মানে তারা যে এত আলোচনা করলো, কিন্তু দেশে এখন সবচেয়ে ভয়ঙ্কর যে সংকটগুলি, গ্যাসের সংকট, মানে সেগুলি নিয়ে কিন্তু তারা আলোচনা করে। প্রথম কথা হচ্ছে যে গ্যাসের সংকট আমাদের নিত্যদিনের সংকট, অনেকের বাসায় রান্নাই হয় না, ইভেন কি দোকান থেকে কিনেও খেতে পারছে না, সেটা একটা। কিন্তু এই যে একটা চুক্তি ইউনূস সাহেব করে গেল, মানে তার ক্ষমতা চলে যাওয়ার মাত্র 3 দিন আগে নির্বাচনে, 3 দিন আগে 9 তারিখ, এবং 20 তারিখে আমেরিকান যে সুপ্রিম কোর্ট তারা এই চুক্তি করার এখতিয়ারই বাতিল করে দিল। এই নিয়ে কিন্তু তাদের মুখে আমি এনসিপি বা ধরেন এই তরুণ নেতাদের মুখে কোনো বক্তব্য শুনি না, তারা কিচ্ছু বলে না। আজকে এই যে মানে রাশেদের নিজের জেলায় একটা চিনিকল আছে কালীগঞ্জে, এই যে 44টা শিল্প প্রতিষ্ঠান আছে সরকার ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, এবং এইখানে 10,000 একর শিল্প জমি আছে, এবং চিনিকলগুলির সাথে আরো 10,000 একর হচ্ছে আপনার হলো কৃষি জমি আছে। এক শেতাবগঞ্জ, আপনার দিনাজপুরের শেতাবগঞ্জের যে চিনিকল, তার সঙ্গে 3,800 একর কৃষি জমি আছে। এই জমিটা খালেদ মোহাম্মদ চৌধুরী ওই প্রতিমন্ত্রী, তিনি ফ্রেশ বা ম্যাগনা গ্রুপকে দিয়ে দিতে চাইছিলেন, গণ অভ্যুত্থান হওয়াতে আল্লাহর রহমতে সেটা দিতে পারে নাই। এখন আবার যে অঙ্গীকার করে
তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন যে তিনি বন্ধ কলকারখানা চালু করবেন, কোথাও কিন্তু নাই যে বন্ধ কলকারখানা বিক্রি করে দিবেন। কিন্তু গত কয়েকদিন ধরে এগুলো নেগোসিয়েশন হচ্ছে। যারা বাংলাদেশের ব্যাংক লুটপাট করে ধনী হয়েছে, যারা বাংলাদেশের 6 লক্ষ কোটি টাকা হচ্ছে হলো খেলাপি ঋণ মানে ব্যাডেন লস, যারা বাংলাদেশকে হলো মানে বাংলাদেশের ব্যাংকে এগুলো ইয়ে করে ফেলছে, সেই সকল লোকের কাছে আবার এই শিল্প প্রতিষ্ঠান তুলে দেওয়ার একটা সেগুলো নিয়ে আলোচনা নেই। বানরের পিঠাভাগের মতো যে আমি এটা নিব আমি ওইটা নিব। গত 20 জুন একটা মিটিং হয়েছিল তারেক রহমান সাহেবের সভাপতিত্বে, বিডা চেয়ারম্যান ছিল, শিল্প মন্ত্রী ছিল, তারা মানে ওইখানে বলছে আমি এই 2টা চিনি কল নিব, আমি এটা নিব, আমি ওইটা নিব। এই সম্পত্তি কার? জনগণের সম্পত্তি। আজকে আমরা দেশকে রক্ষা করার জন্য 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, কিন্তু দেশের সম্পদ যে লুটপাট হয়ে যাচ্ছে এইটা নিয়ে কিন্তু তরুণ নেতৃত্বের কোনো চিন্তা নাই। এবং ইভেন কি ধরেন যারা জুলাই মার্চ করতেছে, জুলাই মার্চে কোথাও তো আমরা শুনছি না যে দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা হলো এই লড়াই করতেছি। অথবা বিএনপির মধ্যে, বিএনপি এখন যারা ক্ষমতায় আছে অলমোস্ট সবাই আমরা একই বছরের বা আশেপাশের বছরের 1-2 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা একই বছরের ছাত্র। সুতরাং তাদের কাছেও আমি শুনতেছি, তাদের বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করি যে তোমরা যে অঙ্গীকার করছিলা যে বাংলাদেশ ফার্স্ট, সেটা তোমাদের কাছে সর্বাগ্রে বাংলাদেশ, আমি আমাদের এখানে যেহেতু রাজনৈতিক সহকারে আছে, তোমাদের কাছে সর্বাগ্রে আমেরিকা। জনাব রাশেদ, আপনি যদি বলেন আর কি যে বাংলাদেশ ফার্স্ট থেকে আপনারা কতখানি দূরে আছেন বা কতখানি কাছে আছেন? দেখেন, সবার আগে বাংলাদেশ এই স্লোগান হ্যাঁ জি, এটা তো বিএনপির স্লোগান এবং এটা বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের জনগণের স্লোগান। এবং বিএনপি সেটাই বিশ্বাস করে। এখনো পর্যন্ত বিএনপি এমন কিছু করে না যেটাকে আপনি আসলে সবার আগে আমেরিকা, সবার আগে ভারত, সবার আগে চীন এই কথা বলতে পারবেন। বিএনপি আসলে সকল দেশের সাথে সম্পর্ক রাখতে চায়, এমনকি ভারতের সাথেও। ভারতের সাথে আমরা সম্মান এবং মর্যাদার সম্পর্ক চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারতের যারা কূটনীতিক তাদের সাথে রাতের অন্ধকারে মিটিং করছে জামাত ইসলাম, আবার দিনের বেলা তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দিচ্ছে। আবার বলছে, কখনো বলছে যে ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, আবার কখনো বলছে যে ভারত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলাম, এই দলকে 2 চোখ দিয়ে দেখতে পারে না। আমি জানি না কূটনীতিকদের সাথে মিটিং এর সময় এই বিষয়গুলো আলোচনা হয় কিনা। আচ্ছা, সর্বশেষ বলবো, শোনেন, একদম এক লাইনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। আচ্ছা, আমি ধরেই নিলাম যে ওই ছেলেটি ছাত্রলীগের কর্মী ছিল, তাই না? তাহলে তো এই যে ডাকসুর যে ভিপি এবং জিএস সাদিক কেম এবং ফরাদ, তারাও তো ছাত্রলীগের কর্মী ছিল। তাদেরকে কেউ যদি পিটায়, আপনি কি বলবেন? ছাত্রলীগের কর্মী বলে। ওই সময় শিবির ট্যাগ দিয়ে পেটানো হয়েছে, এখন ছাত্রলীগের কর্মী ট্যাগ দিয়ে পেটানো হচ্ছে লাইব্রেরির মধ্যে। ভাই বললেন, সে যদি অপরাধী হয়ে থাকে ওকে পুলিশের হাতে সোপর্দ করেন, প্রক্টর আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। আপনি ডাকসুর জিএস হয়ে আপনি কিভাবে এই হামলা করেন? বেলচা হাতে প্রতিবাদ করতে পারেন।